আমরা যখন শুরু করেছিলাম একরকম, আজ একরকম। এই যে পিটুসি, অমুক, ক্যামলুক ইত্যাদি, শিয়ালদা থেকে ক্যামেরায় তাপস রাহার সঙ্গে কুণাল ঘোষ, প্রবাহ, আমার করা, আমার আগে কোনো সাংবাদিক বাংলায় করেনি। DD1 আর DD7 চলতে হবে। বাংলার সাংবাদিকতা কখনো সাম্প্রদায়িক লাইন নেই, সাম্প্রদায়িক ভেদাভেদের উস্কানি দেয়নি, কখনো না। আমরা চিরকাল শিখে এসেছি কোনো কারণে যদি কোথাও কোনো ধর্মীয় গন্ডগোল হয়, আমরা বড়জোর লিখতাম দুদল দুষ্কৃতির অশান্তি বা দুই গোষ্ঠীর লড়াইতে হয়েছে, কুরা মরছে, অমুকদের তমুক। এই যে হিন্দু মুসলমান, এটা কোনোদিন বাংলা মিডিয়া দেখেনি। আমাদের যারা শিক্ষাগুরু ছিলেন তারা কোনোদিন শেখাননি। এগুলো যে বাড়ছে বা ছড়াচ্ছে, তার জন্য দায়ী কিন্তু এই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার একটা অংশ, যারা তিলকে তাল করে এগুলো ছড়াচ্ছে। নমস্কার, আমি উপাসনা, আপনারা দেখছেন নো পলিটিক্স। আর আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার আলাদা করে কোনো পরিচিতির দরকার পড়ে না। সেই মানুষটার নামটার সামনে লর্ড কথাটা যুক্ত হয়, বা সোজা অর্থে এটাও বলতে পারেন উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যতম চাণক্য। কে? আমাদের সঙ্গে রয়েছেন দি লর্ড কুণাল ঘোষ। নমস্কার, নো পলিটিক্স। উপাসনা আর গোটা টিমকে অনেক শুভেচ্ছা। কিন্তু যে যে বিশেষণগুলো দিল ওগুলো আমার একটিও প্রাপ্য নয়। আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে এত বড় একটা তৃণমূল পরিবার, আমি তার একজন গর্বিত সৈনিক। আমিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটা উদ্যোগ এরা শুরু করেছে, যে নো পলিটিক্স। তো তার প্রথম এপিসোডে যে আমাকে সুযোগ দিয়েছে, তার জন্য আমিও, একদিকে তারা সাংবাদিক, অন্যদিকে আমার রাজনৈতিক সহকর্মী, আমি তাদের আন্তরিক ধন্যবাদ এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। একটু শুধু যোগ করে দেব, ওদের নো পলিটিক্স নামটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যদিও আমি বলবো ইয়েস পলিটিক্স, কারণ কি এই ট্রিক্সটাই তো পলিটিক্সের প্রাণভোমরা। আর একটা আমি খুব আবেগতাড়িত হলাম যে উপাসনা যখন ওই নামটা নো পলিটিক্স, তার কারণ হচ্ছে প্রতিদিন কাগজে, মানে আমি এখন যার কনসাল্টিং এডিটর, 1996 সালে সান্ধ্য প্রতিদিনে বৃহস্পতিবার করে আমি একটা আমার কলাম চালু করেছিলাম, যার নাম ছিল পলিট্রিক্স, টয় হর্ষই রফালা। তো এখন পরবর্তীকালে সেটা একটা কলাম থেকে সেটা একটা ডায়েরি গোছের একটা কনসেপ্টে নিয়ে যাই। তারপরে আরও যারা সাংবাদিক পলিটিক্সের খবর দিতেন তাদেরটাও পলিট্রিক্সে আমি ইনক্লুড করি। পরবর্তীকালে আমি আবার যখন প্রতিদিনে ছিলাম না, সেটা এখন কিংসুক কন্টিনিউ করে। কিন্তু এই পলিট্রিক্স, এটা বাংলা সাংবাদিকতায় এই শব্দটা ইনক্লুড করে কাগজের বিভাগ চালু করা আজ থেকে প্রায় 30 বছর আগে। ফলে যখন উপাসনা আমাকে এই পলিট্রিক্স শব্দ বন্ধটাকে দিয়ে নো পলিট্রিক্স আনলো, তখন কিন্তু আমার মনে হলো সব আছে এদের একদম ঠিকঠাক এগোচ্ছে। কুণাল, একটা প্রশ্ন আপনাকে একটু ফান দিক থেকেই করি, যে যদি জার্নালিস্ট বা পলিটিশিয়ান না হওয়া হতো তাহলে কোন প্রফেশনটা চুজ করতেন? এটা আমি ভাবিনি কখনো, তার কারণ হচ্ছে আমি এত ছোটবেলা থেকে, মানে স্কুলে ওয়াল ম্যাগাজিন, তারপরে ওইসব লেখালেখি হ্যান ত্যান করে, ফলে আমি ওটার সঙ্গে আমি মিশে আছি। আমি নিজে বুঝতে পারি আমি যদি লেখালেখি না করি আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। প্র্যাকটিক্যালি আমার জেল জীবনেও আমি কিন্তু মানে এই লেখালেখিটা ছিল আমার একটা, কিছু না লেখার থাকলে কোর্টের বিচারককে চিঠি লিখতাম। হ্যাঁ, তো মানে চিঠি, মানে আমার এই বক্তব্য, সেই বক্তব্য, আমার এটা অভ্যাস। আমি প্রবল দ্রুত লিখতে পারি এবং আমি এমন লেখা লিখে দেবো তুমি দেখবে একটা পেন ছোঁয়াতে পারবে না, একটা কোনো কাটাকুটি নেই। আমি পারি এটা, আমি দ্রুত লিখতে পারি, আমি মোটামুটি ঠিকঠাক আমি করে দেবো। আমার এটা ভালো লাগে এবং সেটা খবর হোক, হোক, ও হোক। এখনো আমি নিজে খবর লিখি বসে। আমি চাকরির মতো করে করি, পেশাদার সাংবাদিকের মতো আমি করি। ফলে আমি না, মানে সাংবাদিক না হলে কি হতাম প্র্যাকটিক্যালি সেভাবে কখনো ভাবিনি। কারণ আমার এই চেহারায় তো নায়ক হওয়া যাবে না, গায়ক হওয়া যাবে, হ্যাঁ, ইয়ে করা যাবে না, মানে প্লেয়ার হওয়া যাবে না। আমাকে মানে এই যে দেখতে হবে স্লট। শেষ পর্যন্ত ভয়ঙ্কর বিজ্ঞানী আমি পড়াশোনায় ভালো নই। এরপরে আসবে ওই ওই গায়ক বা ওই ধরনের, ওটা শখের জায়গাতেই থেকে গেছে। ওটা তাহলে একটা গান আমরা শুনতে পারি কুণাল দা আপনার গলায়?
না মানে একটু একটু এটা- সকলের রিকোয়েস্ট। না মূলত যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। অসাধারণ। আমি কিন্তু বই না দেখে অন্তত 100-র বেশি রবীন্দ্রসঙ্গীত, ইফ নট 200, আমি পুরো গেয়ে দিতে পারবো। একদম একদম, সেটা কিন্তু আমরা জানি এবং সেটার কিন্তু আমরা বড় ফ্যানও। কুণালদার গানের গলা, সেই জিনিসটা কিন্তু আপনি কিন্তু খুব আরামসেই বড় লেভেলের কোন একটা গায়ককে কিন্তু টক্কর দিয়ে দেবেন। তো এটা খুব অবভিয়াস। আমি আমাদের কিন্তু এইসবের ভক্ত, মানে হ্যাঁ। এইসব যারা গান করেন, আমরা বড় যারা গায়ক তাদের আমি ভীষণ ভক্ত। আপনি আবার কিন্তু যারা ফেসবুকে- নতুন ভালো গাইছেন আমি কিন্তু সেগুলোও শুনি। হ্যাঁ। আমি একসময় সিনেমা দেখতে খুব ভালোবাসতাম। আমার একটা সময় অফিস ছিল উত্তরবঙ্গ সংবাদ গোষ্ঠীর কলকাতা কাগজে, 164 লেনিন সামনে, বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। মানে এরম থাকতো যে, আর উল্টো দিকে ছিল জ্যোতি সিনেমা, মানে এরম থাকতো আমার একদম টেবিল, আমার ডেস্ক একদম পুরো একটা ব্যস্ত, সব ছড়ানো, একটা পেন হয়তো একেবারে এইরকম খোলা অবস্থা, অর্ধেক লেখা এখানে, মানে যে কেউ দেখলে ভাববে উঠে জাস্ট এখানে গেছে, আমি কিন্তু হলে আছি উল্টো দিকের। আবার হাফ টাইমে বেরিয়ে একবার হইচই করে দেখা দিয়ে টুক করে আবার ঢুকে যেতাম। আচ্ছা, ওটা কি সেট করা থাকতো আগে থেকে? একদম, যাতে আচ্ছা। দেখলেও কেউ মনে করে পাশে আছে, আচ্ছা। কিন্তু আমি সিনেমা দেখতে চলে গেছি। ফলে আমি এই সিনেমা দেখা, আমি এখনো যেমন নাটক দেখতে খুব ভালোবাসি। আচ্ছা। সিনেমা না, আমি জানি যদি আমি মিসও করে যাই আলটিমেটলি ওই ওটিটিতে বা ও সব আমি করে নেবো, কিন্তু নাটক দেখার আমার একটা ভয়ঙ্কর ভালো লাগার ব্যাপার আছে না। আমি ব্রাত্য বসুর নাটকের ভক্ত, আমি দেবশঙ্কর হালদারের মানে একটা অন্ধ ভক্ত। মানে একজন অভিনেতা, একটা মানুষ মঞ্চে কিভাবে এতটা ভাঙচুর করতে পারে নিজেকে, ওটা না ওই সিনেমা বা সিরিয়াল মানে কি বলতো, 14 বার রেকর্ডিং, গ্রাফিক্স, লাইট, অমুক, কিন্তু নাটক যে করছে সে কিন্তু তার সেরাটা ওই সেকেন্ডটাতেই দিতে হবে, ওর কোনো রিটেক নেই। ফলে নাটক দেখতে আমি খুব ভালোবাসি, বলে এইসব আমার একটা পছন্দের জায়গা, পড়তে ভালোবাসি। একটু যদি জিজ্ঞেস করি যে কুণাল ঘোষের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেসক্রিপশন কি হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বহু আগে থেকে দেখেছি এবং একটা সময় দেখেছি রাজনৈতিক কর্মী হিসাবে, তখন অবিভক্ত কংগ্রেস। মূলত মমতাদিকে আমি প্রথম খুব কাছাকাছি দেখি বেহালায় ভেজাল তেল কেলেঙ্কারির সময়, ওটা সম্ভবত ওই 87-88 ওরম একটা সাল, হাজরা মোড় থেকে মিছিল, আমি সাধন পাণ্ডে ওনার সঙ্গে গেছিলাম এবং সাধনদা আলাপ করিয়ে দিয়েছিলেন, আমি প্রণাম করেছিলাম, যেরম হয়। ফলে একটা রাজনৈতিক কর্মী হিসেবে, পরবর্তীকালে আমি দেখেছি সাংবাদিক হিসাবে, এবং সেখানে আমার খুব উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনা রয়েছে। তার মধ্যে 1993 সালের 21শে জুলাই যখন মমতাদিকে খুন করার চেষ্টা হলো, আমি পুলিশের গাড়ি থেকে আমার গাড়িতে, আমি তখন আজকাল কাগজে, আমি তুলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত মানে অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমি চোখের সামনে দেখেছি, কারণ আমি সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, যে কারণে আমাকে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের যে কমিশন আমাকে সাক্ষী দিতেও ডেকেছিলেন। ফলে আমি নানা রকম দেখেছি। একটা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের মধ্যে মানে কংগ্রেস একটা দলের ক্ষমতাসীনরা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে রয়েছে, সেই দলের ভেতর থেকে একটা বিদ্রোহ, অর্থাৎ সিপিএম এর বিরুদ্ধে যেমন বিদ্রোহ, তেমনি নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে বিদ্রোহ, আমি সিপিএম এর সরকারকে ফেলবো, সেখান থেকে একেবারে বিরোধী দলনেত্রী কার্যত, সেখান থেকে আবার কেন্দ্রের একজন দক্ষ মন্ত্রী, জাতীয় রাজনীতির একজন তারকা, রাজ্যে বিরোধী দলনেত্রী, এই সমস্তটা মিলিয়ে যে যাত্রাপথ, তারপর একজন দক্ষ প্রশাসক, কখনো রেলমন্ত্রী, কখনো অন্য মন্ত্রী, বিশেষত রেলমন্ত্রী হয়ে বহু কাজ করেছেন, আবার এখন 3 বারের মুখ্যমন্ত্রী। ফলে মমতাদিকে কেমন দেখেছি, এটা মানে এত রকম ঘটনা আছে, এটা বলা খুব কঠিন এবং মুশকিল। অল্প বাক্যে এটুকু বলতে পারি, মানে আমি খুব কাছ থেকে দেখেছি, আবার জীবনের অদ্ভুত খেলায় কিছুটা সময় আমাকে দূরেও থাকতে হয়েছে, আবার তিনিও পরম মমতায় আমাকে আবার
আগের মতো স্নেহ দিচ্ছেন, আমিও সেই জায়গায় রয়েছি। ফলে মমতা ব্যানার্জির বর্ণময় চরিত্র, ব্যতিক্রমী চরিত্র, মানুষের পালস বোঝেন, কারণ মানুষের মধ্যে থেকে উনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যান না, উনি বাতাসের ঘ্রাণ নিয়ে বলে দিতে পারবেন কোন বাড়িটা কাদের ভোট দেয়, বাতাসের ঘ্রাণ নিয়ে বলে দিতে পারবেন। ওদের দূরের কোনো বাড়ির জানলার যদি একটা মুখ থাকে, সেই জানলার মুখটার ভঙ্গি দেখে উনি বলে দিতে পারবেন ওই এলাকায় কি চলছে। এটা না একদিনে হয় না, এটা একটা দীর্ঘ সাধনা এবং নিবিড় জনসংযোগ। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, খুব ছোট্ট তুচ্ছ উদাহরণ। একবার উনি চিফ মিনিস্টার, এই প্রশাসনিক বৈঠক, যাচ্ছি বীরভূমে, তো যাতায়াত চাষের মাঠ, চাষিরা একটু অনেকে উঠে এসছেন, কৃষক ভাইরা, তো যেতে যেতে উনি সবসময় চিঠি নেন, কিন্তু চিঠি নেন এবং দিয়ে দেন এবং তার ফলো আপ হয় অফিসের। তো একজনের একটা চিরকুট দিল, সেটা কিন্তু উনি নিয়ে এরকম পেছনে দিলেন না, উনি রেখে দিলেন। চিরকুট, একটা ছোট্ট চিরকুট দিল, ধু মাঠের মধ্যে 4টে লোক দাঁড়িয়েছিল। তার কারণ ওটা তো খুব ঘোষিত যাওয়া না, জনপদ নয়, একদম যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, একদম মাঠের মধ্যে দিয়ে যে কনভয় যাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে কনভয় যাচ্ছে, দুপাশের ক্ষেত। নেই 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 হঠাৎ গোটা প্রশাসনিক বৈঠক শেষের পর হঠাৎ চিফ মিনিস্টার বললেন, ময়ূরেশ্বরের ভিডিও কে আছে? ময়ূরেশ্বরের ভিডিও উঠলেন। এই নামে কোনো সারের দোকান আছে? হ্যাঁ ম্যাডাম আছে। ওখানে ব্ল্যাক মার্কেটিং চলছে, চাষিরা নাজেহাল হচ্ছে, সেটা খবর রাখা আপনার কাজ নয়? অর্থাৎ এক রাস্তায় একজন কৃষক যে চিরকুটটা দিয়েছেন, সেটাকেও কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনের কাছে, তখন তিনি সেই কৃষকের প্রতিনিধি, কৃষকের সমস্যার, কৃষকের যন্ত্রণার প্রতিনিধি। এই জিনিস ভাবা যায় না। ফলে আমি মানে একেবারে তৃণমূল স্তর থেকে আরম্ভ করে প্রশাসনের শীর্ষ স্তরে, আঞ্চলিক পাড়ার রাজনীতি থেকে শুরু করে রাজ্য হয়ে একেবারে জাতীয় স্তরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ঘটনাবলী দেখেছি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন সাংবাদিক হিসেবে আমি সমৃদ্ধ হয়েছি। যে কথাটা দাদা বললেন, এই জিনিসগুলোই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাময়ী করে তোলে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বানায়। তার পাশাপাশি যে কথাটা আপনি বললেন দাদা, সেখানে একটা প্রশ্ন আমার উঠেই আসে, সেটা হচ্ছে যে রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আপনি খুব ক্লোজলি দেখেছেন, তার পাশাপাশি জার্নালিস্ট হিসাবে এবং খুব ক্লোজলি তার এই জীবন যুদ্ধের সঙ্গী হিসাবে। তো সেখানে রেলমন্ত্রী হিসাবে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি, তখন দেখছি একটার পর একটা দুর্ঘটনা, রেল দুর্ঘটনা কিন্তু চোখের সামনে উঠে আসছে। তার পাশাপাশি এটাও শুনতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই বুদ্ধিগুলো সেই সময় প্রয়োগ করেছিলেন, অর্থাৎ রেল যে স্টেশনগুলো হবে সেখানের কালচার, সেই আঞ্চলিক কালচারগুলো তুলে ধরা, আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক সমান প্ল্যানটাই এক্সিকিউট করার চেষ্টা করছে কেন্দ্র তরফ থেকে, এবং প্ল্যানটা চুরি করা হচ্ছে। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে যা কাজ করেছেন, তার সঠিক মূল্যায়নটা সেভাবে কিন্তু সামনে আসেনি। কারণ রেলমন্ত্রী থেকে তো তিনি তারপরে মুখ্যমন্ত্রী হয়ে চলে এসেছেন। ফলে তখন মুখ্যমন্ত্রীর সাফল্যটা নিয়ে আমরা এতটাই প্রচার বা মানুষের সামনে, যে রেলমন্ত্রী তিনি যে কত উপকার করে গেছেন, সেগুলোই আমরা সেভাবে এখন আলোচনা করি না। শুধু রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যদি বাংলায় লিস্ট করে জেলায় জেলায় টাঙানো থাকে, তার উপর দাঁড়িয়ে 3টে ভোট তৃণমূল কংগ্রেস জিতবে, মুখ্যমন্ত্রী তো তারপর। একদম। বালুরঘাট কেউ ভাবেনি রেল যাবে, মমতা ব্যানার্জি নিয়ে গেছেন। দীঘা তমলুক লাইন যুগ যুগ ধরে শুনে এসছি হচ্ছে হবে, মমতা ব্যানার্জি করেছেন। বাংলা একমাত্র স্টেট যেখানে কলকাতা থেকে 2খানা রাজধানী এক্সপ্রেস ছাড়ে, একটা হাওড়া থেকে, একটা শিয়ালদা স্টেশন থেকে। একের পর এক ট্রেন সুদূর উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলা এবং ভারতবর্ষের অন্য জায়গায়। স্টেশনগুলোকে, এই যে আজকে বিজেপি বলছে নরেন্দ্র মোদী নাকি স্টেশন সাজাচ্ছেন, কিসে সাজাচ্ছেন? কোন স্টেশনকে সেই এলাকার সংস্কৃতি, সেই এলাকার ধর্ম, সেই এলাকার যে বৈশিষ্ট্য, তাতে রিফ্লেকশনটা আনা। দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার মা ভবতারিণীর মন্দিরের আদলে কে করেছেন? মমতা ব্যানার্জি করেছেন। বিজেপি কি হাইজ্যাক করতে চাইছে? ফলে এই যে নতুন কারখানা, নতুন রেল লাইন, সম্প্রসারণ, মেট্রো, এত সম্প্রসারণ, বিশিষ্ট ব্যক্তিদের নামে স্টেশন,
আঞ্চলিক বৈশিষ্ট্যকে স্টেশনে দুর্ঘটনা রুখতে অ্যান্টি কলিশন ডিভাইস, এগুলোতে কিছুই করে না সেগুলো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রেলের বিকল্প আয় বাড়ানো, যাত্রী ভাড়া না বাড়িয়ে, তো এই মডেলগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে গেছেন। একদম। এবং আপনি দীঘার কথাটাও তুললেন, তো ঠিক কদিন আগে আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনে সেখানে উপস্থিত ছিলাম, আপনিও ছিলেন, এবং সেখানে দিলীপ বাবু উপস্থিত হয়েছিলেন। একটু সেই গল্পটা আপনি বলবেন, বিকজ আপনি একদম সামনে সামনে সেই জিনিসটা দেখেছেন, এটা আমরা অনেকেই জানতে চাই। না না, মজা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনৈতিক সৌজন্য দেখিয়েছেন এই দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে। তো সব দলেরই বিশিষ্ট ব্যক্তিদের, সিনিয়রদের আমন্ত্রণ করেছিলেন, বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ করেছিলেন। তো দিলীপ বাবুকে আমন্ত্রণ করেছিলেন, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ করেছিলেন, সিপিএম এর বিমান বসুকে আমন্ত্রণ করেছিলেন, তো ফলে সকলকে, রবীন্দ্রকে আমন্ত্রণ করেছিলেন। তো যাই হোক, তো দিলীপ বাবু খবর পাঠান তিনি মানে আসবেন, আমন্ত্রণ রক্ষা করবেন। তো দিলীপবাবু এসেছিলেন। তো সেদিনকে তো উদ্বোধনী অনুষ্ঠানটা শেষ হয়ে গেছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় মন্দির চত্বরেই অফিস ঘরে উনি একটা ওই পরিচালন সংক্রান্ত কিছু বৈঠক করছিলেন। তো দিলীপবাবু আসেন, তার সঙ্গে তার আগেই দিলীপদা বিয়ে করেছেন, ফলে রিঙ্কু বৌদি ছিলেন। তো প্রথমে ঘুরে অরূপ গেটে রিসিভ করলো, ছিলাম, দেখলাম। তো আমরা প্রথমে ওনাকে মন্দির ঘুরিয়ে দেখানো হলো, একেবারে একেবারে জগন্নাথ দেবের। দিলীপবাবু প্রণাম করলেন, পুরো একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, এবং তারপরে খুব একটা সুন্দর দৃশ্য হলো যে জগন্নাথ দেবের সামনে ওরা কিন্তু মালা বদল করেছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, সেটা কিন্তু অত্যাধিক ভাইরাল হয়েছে। হ্যাঁ, মালা বদল করেছেন। তো তারপরে যেহেতু মুখ্যমন্ত্রী ওখানে আছেন, চায়ের নেমন্তন্ন, তো ফলে গেলেন একটু চা, এটাই মানে একদম ব্যক্তিগত সৌজন্য জায়গা। দিলীপ বাবু বিজেপির নেতা, বিজেপি, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি সৌজন্য দেখিয়ে আমন্ত্রণ করেছিলেন। তো আবার সেই ভালো, ঠিকই। আচ্ছা, যখন এই প্রশ্নটা করলাম, তার পাশাপাশি আরেকটা নাম কিন্তু আমাদের সকলের মনেই ভেসে আসে, সেটা হচ্ছে ওই বিরোধী দলনেতা শুভেন্দু বাবু। তো শুভেন্দু বাবুকে আমন্ত্রণ জানানো হয়েছিল আপনার কথা অনুসারে। তাহলে শুভেন্দু বাবু যেই মানুষটা শিলান্যাসেও সেখানে উপস্থিত ছিলেন, তাহলে হঠাৎ করে এতটা বিতৃষ্ণা কি মনে হয় আপনার? না, এটা হচ্ছে এই যে দল বদল করে ওনাকে যদি এখন বিজেপিতে একটা ছাপ নিয়ে থাকতে হয়, যদি ওদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব, কে কার সঙ্গে আছে, মানে সেগুলো তো সবাই আমরা জানি যে কে কাকে পছন্দ করেন, কে কাকে পছন্দ করেন না। এখন ওনাকে উগ্র বিজেপি সাজতে হবে, কারণ উনি যারা পুরনো বিজেপি, আদি বিজেপি আর তৎকাল বিজেপির লড়াই, আরএসএস বিজেপি আর ওই দল বদলু বিজেপির লড়াই। তো এইটা করতে গিয়ে, সব ব্যাপারে বিরোধিতা করতে গিয়ে উনি মন্দিরে আর জগন্নাথ দেবের বিরোধিতা করে ফেললেন। এবার সমস্যাটা হচ্ছে, যখন এই মন্দিরের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তখন তো উনি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। ফলে এখন যখন বিরোধিতা, তো সাধারণ মানুষ তো এটা বুঝতে পারবে, যে কারণে বিরোধীদের ছাপ ফেলে না। তো সেগুলো তো ওনাদের সতর্ক থাকা উচিত, এমন কোন রাজনৈতিক স্ট্যান্ড নেওয়া উচিত না যেটা বিশ্বাসযোগ্যতা ডাইলুটেড হয়ে যায়। এবং শুভেন্দু বাবু কিন্তু কন্টিনিউয়াসলি এই জিনিসটা বলে চলেছেন যে উনি শুধুমাত্র হিন্দুর বিধায়ক। তার পাশাপাশি যে কিছু মানুষজনকে টিভি চ্যানেলে আমরা নাচতেও দেখেছি, তারা বলেছে কুসুম কোন কুসুম, এই গোটা বিষয় নিয়ে। তাই এই গোটা বিষয় কেন্দ্রিক যদি আপনার ভাবনার কথা বলি, আমরা পরিষ্কার একটা কথা বলি যে আমি হিন্দু ঘরে জন্ম, কিন্তু আমি যে এলাকায় থাকি সেখানে নানা রকম হিন্দু আছে, মানে বাংলা ভাষী হিন্দু আছে, আবার হিন্দি ভাষী হিন্দু আছে, আবার উর্দু স্পিকিং মুসলিম আছে, আমার বহু বন্ধু তারা আবার বেঙ্গলি স্পিকিং মুসলিম, আবার আমাদের খ্রিস্টান বন্ধু বান্ধব আছে। আমরা কখনো কিন্তু এই ধর্ম ধরে কিছু করিনি। মানে ঈদের দিনে যে সিঙ্গুনি খেতে যাব, এটা ঠিক, জাগো বাংলা স্টল, যাবো বাংলা স্টল হলো, হই হই করে। এবার সব দেলে ছেলেরা বলছে আমরা তো আজকে ঠাকুর দেখতে বেরোবো, ওই বেরোবো। তখন আবার মানে যারা মুসলিম বন্ধু তারা এসে বলছে আমরা এখন দিচ্ছি, তোরা যা যা কোথায় কোথায় ঘুরবি ঘুরে আয়, আমরা স্টলে আছি। আবার ঈদের সময় ওরা কোনো কাজে জল দেয়া, এ দেয়া, যেগুলো মানুষকে পরিষেবা দেয়া, যে ঠিক আছে তোরা একটু পাড়ায় পাড়ায় সবার নেমন্তন্ন রেখায়, আমরা ওদিকটা করে দিচ্ছি। মানে এইগুলো কিন্তু, এই ভেদাভেদের রাজনীতিটা, এটা কিন্তু এরা আনলো, মানে অকারণ আনলো। আমরা তাতে পড়ি না, আমরা নিশ্চয়ই ভাবে ধর্মকে সম্মান করি। আর আমরা দুর্গাপূজা করি না,
আমাদের থেকে বেশি দুর্গাপুজো কে করে, লক্ষ্মী পুজো কে করে, কালী পুজো কে করে? আমরাই তো করি। তো এখন সমস্ত রকম পুজো আমরা করি, কিন্তু আমরা অন্য ধর্মকে সম্মান দিই, আমরা অন্য ধর্মের উৎসবেও সবাই সামিল হই, যে কারণে মমতাদি বলেন ধর্ম যার যার উৎসব সবার। এখন এরা উন্নয়নের রাজনীতিটায় পিছিয়ে পড়ে এরা ধর্ম দিয়ে ভেদাভেদ করে ভোট ব্যাংক পলিটিক্স করতে যাচ্ছে। বাংলার মাটিতে কিন্তু এটা চলবে না। এটা কিন্তু শ্রীচৈতন্য দেব থেকে যদি আপনি পুরো মানে পিছন দিক থেকে অতীত থেকে হাঁটতে শুরু করেন, তাহলে আজ অব্দি দেখবেন এই কুৎসিত ধর্মের পলিটিক্স চলবে না। আপনি যদি ধর্মের পলিটিক্সে যেতে যান, তাহলে এমন অনেক জায়গায় গিয়ে দেখবেন বিজেপি শাসিত রাজ্য, তারা তো আবার হিন্দুর মধ্যে ভাগ করে বসে আছে, যে উঁচু জাতের পুকুরে নিচু জাত জল নেবে না, উঁচু জাতের কুয়ো থেকে নিচু জাত হবে না, বিয়ের সময় এই হবে না, অমুকের ছোঁয়া খাবে না। তো তাহলে সে কি লাভ হলো? তাহলে মানুষকে আমরা কত ভাগে ভাগ করব? আমরা একবার ভাগ করব ধর্ম দিয়ে, তারপরে আবার তার বর্ণ দিয়ে, এইভাবে তো চলতে পারে না। ফলে আমরা বাংলার মানুষ এই বিষ প্রচারে কোনো কাজ হবে না, আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিলেমিশে সুন্দর করে। আচ্ছা দাদা, আপনি নিজে জার্নালিস্ট, তো সেই জায়গাটা আপনি নিজে অনুভব করেছেন, উপভোগ করেছেন, এবং তার পাশাপাশি সেখান থেকে যখন আজকে আপনি নিজে চোখে দেখতে পাচ্ছেন, আমি কারোর নাম নিচ্ছি না, যে মানুষটা বরাবরই বলে যাচ্ছেন যে ওই কুসুমের কথা, এবং আমরা দেখতে পাচ্ছি যে টিভিতে উনি খুব সুন্দরভাবে নৃত্য প্রদর্শনও করছেন, তো আজকে যখন আপনি নিজে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল অংশ টাকা তো তাদের পকেটে যাচ্ছে, এই জিনিসটা এখন স্পষ্ট কাচের মতো, যখন এই জায়গাটা দেখছেন, আমরা প্রত্যেকে জানি ওই চারটি স্তম্ভের একটা জিনিস মনে করি, আমরা যখন শুরু করেছিলাম একরকম, আজ একরকম। আমি শুরু করেছিলাম প্রিন্ট মিডিয়ায়, তারপরে আস্তে আস্তে টিভি মিডিয়া এলো। আমি বোধহয় পশ্চিমবঙ্গে, বোধহয় নয়, কোনো বিনয়ের জায়গাই নেই, আমি সগর্বে বলছি, আমি পশ্চিমবঙ্গের প্রথম সাংবাদিক প্রিন্ট মিডিয়ার, এক্সেপ্ট দূরদর্শনের স্টাফ ফেরা, মানে স্নেহাশিস দ্বারা নয়, যে অডিও ভিজুয়ালে কাজ করেছি। 1996 সালে প্রথম টিভিতে বাংলা সাংবাদিকতায় প্রথম প্রাইভেট নিউজ ম্যাগাজিন প্রবাহ, এই যে পিটুসি, অমুক, ক্যামলুক ইত্যাদি, শিয়ালদা থেকে ক্যামেরায় তাপস রাহার সঙ্গে কুণাল ঘোষ, প্রবাহ, এগুলো আমার করা। আমার আগে কোনো সাংবাদিক বাংলায় করেনি। DD1 আর DD7 চলতো এটা, যা হয়েছে তারপর হয়েছে, তার আগে হয়নি। আবার তারপরে একটা সময় এলো, ডিজিটাল এসে গেল। তো ফলে এই যে প্রিন্ট, অডিও ভিজুয়াল, ডিজিটাল, এই সবটাই, কিন্তু একটা সময় পর্যন্ত একটা বেসিক বিজ্ঞান ছিল, বাংলার সাংবাদিকতা কখনো সাম্প্রদায়িক লাইন নেয়নি, সাম্প্রদায়িক ভেদাভেদের উস্কানি দেয়নি, কখনো না। আমরা চিরকাল শিখে এসেছি, কোনো কারণে যদি কোথাও কোনো ধর্মীয় গন্ডগোল হয়, আমরা বড়জোর লিখতাম দুদল দুষ্কৃতির অশান্তি বা দুই গোষ্ঠীর লড়াইতে হয়েছে। এখন ব্রেকিং এ লেখা হয় অমুকরা মরছে, অমুকদের তমুক। একদম। এই যে হিন্দু মুসলমান, এটা কোনোদিন বাংলা মিডিয়া দেখেনি, আমাদের যারা শিক্ষাগুরু ছিলেন তারা কোনোদিন শেখাননি। এবং যদি সত্যি বলতে হয়, তাহলে এগুলো যে বাড়ছে বা ছড়াচ্ছে, তার জন্য দায়ী কিন্তু এই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার একটা অংশ, যারা তিলকে তাল করে এগুলো ছড়াচ্ছে। ওখানকার ভিডিও এখানে বলে চালিয়ে দিচ্ছে। একটা লোককে যদি ধারাবাহিক তার ধর্ম তুলে তুলে উস্কানি দেওয়া হয়, সে লোকটাও রিয়াক্ট করে ফেলতে পারে কোনোদিন। ফলে এই বিষটা কিন্তু আজকের দিনে সাংবাদিকতার একাংশের লজ্জা, যা যে এইসব কুসুম করে লাফালো, আমি ঠিক আছে ও করেছো, তো এখন যদি কেউ কুসুম বলে নাচে, তো এখন তারপর তো দেখা যাচ্ছে যে কুসুম বলে এত উগ্র হিন্দু, এত বিজেপি হয়ে গেল, তারপর তো লোকে বলছে নাকি সে কুসুম আবার ফুটেছিল ওই গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে SFI-এর কোলে, সে কুসুম ফুটেছিল, তো তখন সে আবার উগ্র বাম, সে এখন উগ্র রাম। তো এই যে কুসুম, কোথাকার কুসুম কোথায় গিয়ে ফুটছে, হ্যাঁ, খুব ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এইগুলো একদম বিষ প্রচার। ফলে আমার মনে হয় সাংবাদিকদের এগুলো এড়িয়ে যাওয়া উচিত। যেটা খারাপ, গঠনমূলকভাবে মানুষকে সতর্ক করা হোক, কিন্তু এই সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে TRP বাড়ানো বা একটা লাইন তৈরি করা, পলিটিক্যাল
পলিটিক্যালি টিল টুয়ার্ডস অমুক পার্টি, এগুলো কাগজ বা চ্যানেলের ক্ষেত্রে মানুষ খানিকটা দর্শক খানিকটা ধরে নেন, বা অন্য ইস্যুতেও এরা এদেরটা একটু বেশি দেখায়, ওরা ওদেরটা একটু এই করে, কিন্তু এই যে সরাসরি ধর্ম নিয়ে, এটা খুব সমস্যা। মানে আগে যেটা হতো টিল্টেড টুয়ার্ড দিস পার্টি অর দ্যাট পার্টি, সেটা এখন পুরোপুরি দিস পার্টি অর দ্যাট পার্টি হয়ে গেছে। তো এবার যে কথাটা আপনি আগে বললেন যে অত্যাধিক গরম, কলকাতায় কিন্তু গরমটা ভারী বেড়েছে কুণালদা, তো সেখানে না হয় আমরা একটু ফিরে যাই আপনার লন্ডন সফরে। লন্ডন সফরটা কেমন কাটালেন? না এমনি ভালো, আর কলকাতা সবসময় প্রিয় শহর, কিন্তু আমার যতগুলি জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, লন্ডনটা আমি একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে। তো এবার দুবার ঘন ঘন একটু যাওয়া হয়ে গেল। একটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অত্যন্ত কার্যকরী সফর ছিল এবং খুব সমৃদ্ধ হয়েছি। মানে এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর বাংলা নিয়ে, মানে এটা একটা অক্সফোর্ডের ওখানে বক্তৃতা, হাই কমিশনের ওখানে বক্তৃতা, শিল্প বৈঠক, এগুলো একটা দেখার মতো। আর তারপরে আমাদের সংবাদ প্রতিদিনের একটি ইভেন্ট ছিল, বাংলার একটা বিলেতে বাংলার মেলা, লন্ডন মহোৎসব। তো ওদের সায়ন্তনদের সঙ্গে আমাদের এই সংবাদ প্রতিদিনের যৌথ উদ্যোগে, ফলে আর একবার যাওয়ার হলো। এমনি ঠিক আছে। একটু যদি সংক্ষিপ্তে আপনি এই জিনিসটা বলে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লন্ডন সফরটা হলো, তখন কিন্তু আপনি একবারে সফরসঙ্গী ছিলেন। তো সেখানেও আপনি একদম সাক্ষী যে কিভাবে সিপিএম এর তরফ থেকে, মানে একটা গ্রুপ অফ পিপল, আমি তাদেরকে কোনো ব্যাজিং না হয় নাই দিচ্ছি, তাদের তরফ থেকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রুপ টুপ বললেও বাড়তি বলা হয় 6 পিস লোক, 6 পিস লোক। আচ্ছা ওইসব জায়গায়, আচ্ছা 6টা লোক আর একটা লোক ফেসবুক করার জন্য যে 4টে পোস্টার দেখিয়ে দিল, কি এগুলো কোনো মানে আছে? এবং যারা এই যে যারা হঠাৎ একটা বিকৃত প্রচার, অমুক তমুক হ্যান ত্যান, আরে ভাই ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে যে ইস্যুতে, এরা চাইলো এই বাম রাম ওগুলো তো একসঙ্গে মিলে করেছে। তো যে সমস্ত বিজেপির লোকেরা ওখানে ছিল, সেই সেকশনটা আবার মূলত অন্য রাজ্যের লোকেরা। তো ভাই তোমাদের ওখানে যখন উন্নয়ন হয়, হাতরাস হয়, তোমাদের ওখানে যখন এইসব হয়, তখন কেন তোমরা তাদের বিক্ষোভ দেখাতে যাও না? ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বাম বিজেপি মিলে 6 পিস লোক, তাও আমরা ইগনোর করছিলাম। মানে ওরাই জিজ্ঞেস করেছিল মমতা ব্যানার্জিকে যে আমরা কি পুলিশ দিয়ে বার করে দেবো? মমতাদি বলেছিলেন থাক, গণতান্ত্রিক ও দেখাতে দিন। ওখানকার ক্রাউড ওদেরকে তারপর চেস করলো, আমরা বললাম বাড়াবাড়ি করো না, যাও ভাই বেরিয়ে যাও। ওই তো দমও তো হলো না, 6 পিস মাথা নিচু করে পালিয়ে গেল। ওই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকেই সাক্ষী ছিলাম, যে আমরা পরবর্তীতে দেখতে পেয়েছিলাম যে কিভাবে সেখানে সাধারণ ভিড় যেটা ছিল, সেই সাধারণ মানুষের ভিড় কিন্তু তাদের প্রত্যেককে ঠেলে সরিয়ে দেয়, এবং যে কথাটা কুণালদা নিজেও বললেন। এবার কুণালদা, একটা ইস্যু এখন খুব হচ্ছে, এবং সেই জিনিসটার স্পষ্ট ব্যাখ্যা আপনার থেকে ভালো কেউ করতে পারবে না। সেটা হচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে নিউ জেনারেশনের মধ্যে বিভিন্ন বিষয়, ডিপ্রেশন এবং তারপরে সুসাইড করার চেষ্টা। রিসেন্টলি আমরা দেখলাম রাকেশ বারবি বলে আমাদের অত্যন্ত কাছের একজন, তার পাশাপাশি আরেকটা ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসে, সেটা হলো 7 বছরের একটা বাচ্চা সুসাইড করলো, শুধুমাত্র একটা চিপসের প্যাকেট সে চুরি করেছে, এরকম একটা মিথ্যে অভিযোগ তার দিকে প্রকাশ পেয়েছিল সেখান থেকে। তো এই বিষয়ে আপনি তো অনেকটা সাফার করেছেন, এবং সেই জার্নি থেকে বেরিয়ে আজকে এতটা ফান লাভিং, এতটা জলি কুণাল ঘোষকে আমরা দেখতে পাই। এটা না, এটা জীবনের একটা অদ্ভুত দিক, যে যখন যন্ত্রণায় থাকে সেই বুঝবে সেই যন্ত্রণাটা, আর একজন কিন্তু না বুঝতে পারবে না। একটার সময় এই যে এই রাকেশ ছেলেটি চলে গেল, তো ভাবাই যায়নি, একটা তরতাজা ছেলে। এই যে বাচ্চা ছেলেটা একটা চিপস নিয়ে, যদিও তার পেছনে কি হয়েছে না হয়েছে সেগুলো পুলিশ তদন্ত করছে, বাট এই মৃত্যুগুলো তো, বা আরো যারা সুইসাইড করছেন, কোথাও একটা অবসাদের কাজ করছে, দেখুন জীবনে সমস্যা আসবেই। একটা সময় আমার এসেছিল যে বিনা দোষে কলঙ্কিত হয়ে আমি বন্দি, আমি কোর্টকে বলেছিলাম আমি সুইসাইড করব, আমি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম, মানে কোনোভাবে ঈশ্বরের ইয়েতে আমি বেঁচে যাই। মাঝরাত্রে আমাকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল, স্টমাক ওয়াশ হয়েছিল, কিন্তু আমার এগেনস্টে একটা মামলা হয়, কারণ আত্মহত্যার চেষ্টাও কিন্তু একটা অপরাধ, 309 সেকশন তখনকার। তো এই এমপিএমএলএ কোর্টে বিচার হলো, তো সেখানে মনোজ্যোতি ভট্টাচার্য মাননীয় বিচারক ছিলেন, তিনি একটা অদ্ভুত সুন্দর রায় দিলেন। সেটা হচ্ছে, বিচার হলো যে সব সাক্ষীরা সাক্ষী দিলেন, জেল কর্মীরা, ডাক্তারবাবুরা, ফরেন্সিকে যা পাওয়া গেল আমার পেট থেকে, তাতে দেখা গেল যে আমি আত্মহত্যার চেষ্টা করেছি, ফলে আমি দোষী, ফলে আমি
আমি দোষী সাব্যস্ত করা হলো, তারপর আমায় কাঠগড়ায় তুলে বলা হলো, মাননীয় বিচারক বললেন যে আমি ওনাকে শাস্তি দেব না, কারণ উনি মানসিক যন্ত্রণায় ছিলেন বলে আমার একটা ক্লাস নিলেন। আমি কাঠগড়ায়, বিচারক তার চেয়ারে, তিনি বললেন যে আপনার এখনো অনেক কাজ করা বাকি, আপনি একজন নামী সাংবাদিক, আপনি কেন নিজেকে শেষ করতে যাচ্ছিলেন, জীবনে ওঠা পড়া আসবে। ফলে এইটাকে কেটে বেরিয়ে আপনি যে আজকের পৃথিবীটা দেখছেন, এটা তো পেতেন না যদি সেদিনকে আপনি আর না থাকতেন। এত সুন্দর মনোজ্যোতিবাবু মাননীয় বিচারক আমাকে ক্লাস নিয়েছিলেন শব্দটাই আমি ব্যবহার করছি, আমার খুব ভালো লেগেছিল, সেটাই আমি প্রতিধ্বনিত করি বাকিদের ক্ষেত্রে। খুব খারাপ, খুব খারাপ, কিন্তু শেষটা হয়ে গেল তো শেষ। আমি যেমন যখন জেলের মধ্যে বসে, প্রেসিডেন্সি জেলে, কি করব, মাথার মধ্যে এত আইনের চিন্তা, চারপাশের চিন্তা, একটা কলঙ্ক নিয়ে বসে কি করি, উপন্যাস লিখতে শুরু করলাম। উপন্যাস মানে ধরো আমি একটা ক্যারেক্টার তৈরি করছি, তুমি একটা ক্যারেক্টার আমি তৈরি করলাম, এবার দুজনের মধ্যে কথা বলছি, উপন্যাস, আরো 10টা ক্যারেক্টার এলো। সেই জেলে বসে লেখা উপন্যাস যখন আনন্দবাজার গোষ্ঠীর পুজো সংখ্যায় বেরোলো না, আর আনন্দ পাবলিশার্স বই করে বার করলো, তখন মনে হলো আমি মরে গেলে তো এই দিনটাই আমি দেখতে পেতাম না। ফলে আমি বলবো কেউ নিজেকে শেষ করতে যাবেন না। সমস্যা যতখানি আসুক, দাঁতে দাঁত চেপে লড়লে ওপরওয়ালা ঠিক একটা অন্ধকার রাস্তার শেষে একটা রূপলি আলোর রেখা ওপরওয়ালাই কিন্তু দেখিয়ে দেবেন। মমতা দি নাকি অভিষেক দা? এখানে আমি বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি এই তত্ত্বটাতেই বিশ্বাস করি না। আমার কাছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতাদি তৃণমূলটা তৈরি করেছেন, মমতাদি শেষ কথা, মমতাদির প্রতি বাংলার আবেগ। আবার অভিষেক পরবর্তী প্রজন্মে এসে যেভাবে দ্রুত নিজেকে গ্রুম করেছে, যেভাবে একটা সিস্টেম এবং সময়োপযোগী তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সিস্টেমে আনছে, ফলে এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না যে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সৈনিক হিসেবে আমরা সবাই আছি। একদম একদম একদম। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব দাদা, অনেকটা সময় দিয়েছেন আপনি। একটা শেষ প্রশ্নের মধ্যে এটা থাকবে যে আপনি, যেহেতু আমি আবারও বলছি যে আপনার জীবনটা আপনি অনেক স্ট্রাগল করেছেন, মাঝখানে ভেঙেও পড়েছিলেন, আজকে আপনি যেই জায়গায় বসে আছেন সেটাও কিন্তু একটা মানে উপন্যাসের যোগ্যই, মানে একটা গোটা। একটা জিনিস খেয়াল রাখবে, একটা সময় কোনো কারণে আমার হয়তো দলের কারুর উপর অভিমান হয়েছিল, কিন্তু যেদিন আমার খুব অভিমান হয়েছে, যেদিন খুব সংঘাত, সেদিনও কিন্তু আমি দলকে চাঁদা দেওয়া বন্ধ করিনি। অর্থাৎ আমি যে দলেরই সৈনিক, আমি বসে আছি হয়তো প্রেসিডেন্সি জেলে, কিন্তু মাসের গোড়ায় আমার চাঁদাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে ঢুকেছে। আমার জামিনের পর কেন্দ্রীয় সরকার আমাকে টেলিকম ওই একটা দফতরের অধীন একটা কমিটির চেয়ারম্যান করে চিঠি দিয়েছে। আমি সবিনয় কিন্তু সেদিন আমার কিছু ছিল না, আমার একটা পরিচয়ও দরকার ছিল, বাট আমি কেন্দ্রের কোনো কমিটির চেয়ারম্যান আমি কিন্তু নিইনি। ফলে আমি এরপরে মুকুল রায় একাধিকবার আমার বাড়িতে এসছেন, আমাকে রাজি করাতে না পেরে আমার পাড়ার ভাইদের সঙ্গে বসেছেন, দাদাকে রাজি করা, দল আমরা একসঙ্গে করবো ইত্যাদি, এসব আমি কিন্তু কখনো ভাবিনি। ফলে আমি মমতা দিই একদম। তা যারা আজকে খুব সহজে একটু সাফোকেট ফিল করে এই পার্টিতে, তাদের জন্য যদি কোনো বার্তা থাকে? আমি পরিষ্কার কথা বলবো, চট করে দমবন্ধ গপ্পটি দেখাবেন না ভাই। কে কত কি করেছেন, আগে পার্টির অতীতটাকে জানতে হবে, পার্টির স্ট্রাগলটাকে জানতে হবে। একটা সময় রাজনীতি হতো, তখন লোকাল কমিটি না থানা কন্ট্রোল করত, পুলিশের সাপোর্ট ছিল না, দাদাদের খুঁজে পাওয়া যেত না। সেইখান থেকে দাঁড়িয়ে ছাত্র পরিষদ হয়েছে, যুব কংগ্রেস হয়েছে, মমতাদের উঠে আসা হয়েছে, দল ভাগ হয়েছে, তৃণমূল হয়েছে, লড়াই হয়েছে সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে। ফলে এগুলো না জেনে খুব তাড়াতাড়ি যদি কেউ দমবন্ধ অবস্থা হয়, আরে আমি কুণাল ঘোষ, আমি এই সব আমাদেরই যার উপর আমার সব অনেক অভিমান, সে মানুষটা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে একটা হসপিটালে। তা আমি সেগুলো তো জীবনে একটা পার্ট ফেলে এসেছি, কিন্তু আমি দলটা ছেড়ে যাব কেন? আমার দলের কারুর প্রতি সাময়িক অভিমান হতে পারে, রাগ হতে পারে, আমার ক্ষতি হতে পারে,
আর একটা আমি এমনভাবে নিজেকে তৈরি রাখতে চাই, নিশ্চয়ই দল পদ দিলে ভালো লাগে, দল দায়িত্ব দিলে কাজ করব, কিন্তু উপাসনা আমি আমি না পুরু রাজার পাঠ করব, ঠিক আছে? আমি বলতে চাই, একটা ফোন তুলে যখন আমি বলবো আমি কুণাল ঘোষ বলছি, আমাকে না পদ বলতে হবে না, আমি তাতেই যেন লোকে অ্যাকসেপ্ট করার হলে করবে, না করার হলে করবে না। এমপি থাকাকালীন জীবনে গাড়িতে এমপি স্টিকার লাগাইনি, জীবনে গাড়িতে এমপি স্টিকার লাগাইনি। এমপি থাকাকালীন জেনারেল সেক্রেটারি হয়ে লেটার হেড ছাপাইনি, স্পোক্সম্যান হয়ে আমার কোনো লেটার হেড নেই। আমার লেটার হেড হচ্ছে কুণাল ঘোষ, এক্স এমপি অ্যান্ড জার্নালিস্ট। আমি এইভাবেই থাকতে চাই। একদম তাই জন্যই আমরা ওই কুণালদার আগে লর্ড শব্দটা ব্যবহার করি। একবার একদম শেষ প্রশ্ন, যারা অ্যাসপায়ার করছে পলিটিশিয়ানস হিসাবে, একদম নব্য সারির লোকজনদের জন্য একটা বার্তা। 100 বার পলিটিক্সে আসুন। যারা বলে না নাকশিটকে, পলিটিক্স কেন বলবে? দেশের এটা কাঠামো। ভালো ছেলেমেয়েরা সবাই, তরুণরা, নতুন প্রজন্ম, হ্যাঁ আপনি পড়াশুনো করুন, চাকরি করুন, যে প্রফেশন ইচ্ছে যান, কিন্তু আপনি 100% রাজনীতিতে আসুন। দেশের সংবিধান আপনাকে ডাকছে। ফলে এবং তার জন্য আপনাকে একটা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল একটা প্ল্যাটফর্ম চাই, যাতে আপনি সত্যিকারের সংবিধানের স্পিরিট অনুযায়ী পলিটিক্সটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সেই মঞ্চটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল কংগ্রেসকেই আপনি এখন বেছে নিন। যদি তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে, আমরাই সবাই আলোচনা করে আবার সেগুলোকে ঠিক করব, কিন্তু 100 বার পলিটিক্সে আসুন। একদম। অনেক ধন্যবাদ দাদাকে, অনেক সময় ধন্যবাদ। দিয়েছেন। আমাদের ফার্স্ট এপিসোড, প্রথম এপিসোড ঠিক দি লর্ড কুণাল ঘোষের সাথে।